আপনারা এই ভিডিওটি দেখুন আর ঝড়ের গতিতে চতুর্দিকে শেয়ার করে দুর্গাপূজায় বেরিয়ে কোনো মেয়েকে দেখলে ও কি লাগছে এটা বলাটা তোমার ইনফ্লুয়েন্স, আবার তুমি রেপের প্রতিবাদ করতে আসো। আর ঘোতন বলে ক্যারেক্টার, তার মা এসে তাকে বলছে যে আজকে গারমারিটা পিজা খাবো, মার্গারিটা পিজাকে বলছে গারমারিটা পিজা খাবো। একটা মা তার সন্তানকে বলছে, ইনফ্লুয়েন্স করছো ভাই, দিস ইজ হাউ ইউ আর ইনফ্লুয়েন্সিং দ্য সোসাইটি। আমি বলছি তুমি কমেডিটা তোমার মতো করে করো, তোমরা প্রতিবাদ করবে, কোনো আপত্তি নেই, মিথ্যাচারটা কেন করছো? কেচ্ছা কেলেঙ্কারি কি খুলবো? এই যে ভিড় দেখছেন, এই ভিড়ের মধ্যে থেকে অনেক দাদাভাই দিদিভাইরা সরে যাবে। আমি শুধু বলছি কিছু নারীর দ্বারা আমাদের চলচ্চিত্র জগতের কিছু নারীরাই এমন ভাবে এক্সপ্লয়েটেড, সেটুকু বলবো দিনের পর দিন গান গাওয়ার সুযোগ করে দেবো বলে কারা কাদেরকে কিভাবে এক্সপ্লয়েট করেছেন বলবো। আমার এই বোনটা আজকে হয়ে গেছে গঙ্গার মতো পবিত্র, সেই পবিত্র গঙ্গায় যে যার নিজের পাপ ধুতে আসছে। আজ থেকে 10 দিন আগে বলেছিলাম, আজকে ওই একই কথা বলছি। আরে এটা তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, অমুকে মিছিল করেছে আমারও করতে হবে। তুমি প্রতিবাদ করছো ঠিক আছে, ওয়াই আর ইউ নট অ্যাপ্রিসিয়েটিং? কেন আমাদের শিল্পীদের আড়াল থেকে তোরা লড়াই করিস কেন? আয় আয় সামনে দাঁড়া। অনেকে বলবেন এই কি চিৎকার করছে কেন পাগলের মতো, এ কি সাংবাদিক? আরে চটি চাটা, আরে যাই হই তোদের মতো শির দ্বারা বিক্রি করি না। আর একটা নির্যাতিতা, একটা পাশবিক ভাবে হত্যা হওয়া মেয়ের মৃত্যু নিয়ে তোদের মতো রাজনীতি করে সেই রাজনীতির টাকায় রেড ওয়াইন আর ভালো ভালো চিকেন আর মটনের আইটেম খাই না রে, তোদের মতো না। আসলে কি হচ্ছে জানেন, এই রাজনৈতিক পরজীবীগুলো এখন চেষ্টা করছে ওই অপরাধীটাকে বাঁচিয়ে বের করে নিতে। বিশ্বাস করুন এটাই হচ্ছে। যত দিন যাবে তত আপনারা মিডিয়ায় এসব দেখবেন শুনবেন, কিছু কিছু মিডিয়ায়। আর শুভেন্দু অধিকারী একটা মোস্ট হাইপোথেটিক্যাল লেলাকাবলা, এত বড় ম্যান চাইল্ড ওটা, ও এটাই বুঝতে পারে না যে কি করে স্যান্ডো গেঞ্জি পরার সময় ওর হাতের উঁচু না করলেও স্যান্ডো গেঞ্জি ঢুকে যায়। 3-6 ইঞ্চি দুটো হাত, ওই হাত তুলে তুলে নাচিয়ে নাচিয়ে ও ধমকি দেয় একদিনে 3টে হবে অবস্থান, কালীঘাট ঘিরে ফেলবো। শুভেন্দু অধিকারীকে আমি বলছি, ওই চোরটা শিশির বাবুর ছেলেটা, আশুতোষ কলেজের বাইরে 6-7টা ভাই বোন আমার, তারা এই স্লোগানটা তুলেছিল, সেখানেই পাগলার মতো পালিয়েছিলিস। তুই করবি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও? হ্যাঁ শুভেন্দু, শুনে রাখো, তুমি আমার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করেছিলে। তারিখটা ছিল 23শে ডিসেম্বর 2020। আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, তারিখটা ছিল 31শে মার্চ 2021। তার মাঝখানেও আমি তোমার প্রত্যেকটা উত্তর দিয়েছিলাম। তুমি কিন্তু আমার চ্যালেঞ্জে আর কোনোদিন উত্তর দিতে পারোনি। শুভেন্দু, তোমাকে আমি বলেছিলাম আমাকে দেখাও কোন নথিতে আদালত বলেছে যে নির্ভীক উত্তরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তোমার আইনজীবী আমায় লিখে পাঠিয়েছিল তো, আদালত নাকি বলেছে। আমি তোমায় চ্যালেঞ্জ করেছিলাম যে 72 ঘন্টা সময় দিলাম, শুভেন্দু অধিকারী তুমি আমাকে লিখিত জানাও প্রমাণ সহ যে কোন কাগজে আদালত বলেছে যে নির্ভীক উত্তরের বিরুদ্ধে কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া হবে। সেই 31শে মার্চ 2021 থেকে আজকে 2024 সালের 3.25 বছর পেরিয়ে গেছে। শুভেন্দু, তুমি প্রমাণ দেখাতে পারোনি। তোমার সব ফটর ফটর তুমি অন্য লোকের সামনে করবে। মনে রাখো, অনিন্দ চৌধুরী এখনো মরে যায়নি। বাংলার মানুষকে ক্যাটেগরিক্যালি আবার বলছি, বারবার বলছি, প্রতিবাদটা যারা আপনাদেরকে বুঝিয়েছে যে ধর্ষণের বিরুদ্ধে, নারী সুরক্ষার পক্ষে, এটা তারা মিথ্যে কথা আপনাদেরকে বলেছে। যদি সত্যি হতো তাহলে তারা আজকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে স্বাগত জানিয়ে বলতো যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী একটা কথার মতো কথা বলেছেন, সত্যিকারের একজন প্রশাসকের মতো কথা বলেছেন। তারা কিন্তু কেউ এটা করতে পারেনি, বিকজ দে ওয়্যার অলওয়েজ পলিটিক্যাল।
দে ওয়ার নেভার অ্যাপলিটিক্যাল। আমরা বারবার বলেছিলাম যে হ্যাঁ, আপনি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হচ্ছেন, আপনার মেয়েটাকে সামিল করছেন, আপনার ছেলেটাকে সামিল করছেন, আপনি নিজে যাচ্ছেন, আপনার স্বামী যাচ্ছে, আপনার বয়ফ্রেন্ড যাচ্ছে, আপনার বন্ধু যাচ্ছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ততা ব্যবহৃত হচ্ছে নোংরা চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য। আজকে সেটা চোখে আঙুল দিয়ে প্রমাণ হয়ে গেল। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন বিধানসভায় বিল পাস করে দেব আমরা 10 দিনের মধ্যে, টাইম বাউন্ড। 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল পাস হবে যে প্রত্যেকটা ধর্ষকের একটাই সাজা, ফাস্ট ট্র্যাক কোর্ট করে ফাঁসি। একটা প্রতিবাদীকে দেখান যে এটাকে স্বাগত জানিয়েছে, নট আ সিঙ্গেল ওয়ান। কেন? এবার তো আমি জিজ্ঞাসা করতেই পারি আমার অভিনেতা অভিনেত্রীদের, আমার সঙ্গীত জগতের মানুষদের, আমার ক্রীড়া জগতের মানুষদের, আমার টেকনিশিয়ানদের, আমার আইনজীবীদের, কবিদের, সাহিত্যিকদের, নৃত্যশিল্পীদের, সর্বস্তরের সমস্ত মানুষকে তো জিজ্ঞাসা করতে পারি যে কেন আপনারা মুখ্যমন্ত্রীর এই যে ফাঁসির বিল মুখ্যমন্ত্রী পাস করবেন, মুখ্যমন্ত্রী যে ফাঁসির বিল সংক্রান্ত বার্তা, কেন আপনারা এই বার্তাকে স্বাগত জানাচ্ছেন না? জিজ্ঞাসা করতে পারি। এবার আপনারা জিজ্ঞেস করবেন, আস্ক দেম, সকলকে জিজ্ঞেস করুন, ফেসবুকে ওয়ালে ঢুকে জিজ্ঞেস করুন, কি বলে নেবে? 3টের একটা বলবে। এক বলবে আপনি চটি চাটা, তাতে আপনার আপত্তি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ওদেরকে সেটা আপনার বলে কাজ নেই। 2 বলবে আপনি পোটেনশিয়াল রেপিস্ট, কেউ আপনাকে বলে দিলেই আপনি হয়ে যাবেন না। আর 3 ওরা আপনার বাড়ির নারীদেরকে, পরিবারের নারীদেরকে রেপের থ্রেট দেবে। চিন্তা করবেন না, এটা বাংলার মাটি, প্রশাসন না পিটিয়ে জাম করে দেবে এসব কথাবার্তা বললে। আমি বলছি কাউন্টার করুন, নির্ভয় করুন। ফোঁস করার অনেক রকম হয়, একটা হয় আস্তে ফোঁস, যে ফোঁসও করলাম কেউ দেখতেও পেল না। কিন্তু মুখ্যমন্ত্রী কেন বলেছেন ফোঁস করতে? আজকে দেখবেন সাপ যখন ফোঁস করে না, কিছু ফোঁসে ভাইব্রেশন হয়, ওই ভাইব্রেটিং ফোঁসটা করতে হবে। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে সেটাই বলেছেন। মুখ্যমন্ত্রী আজকে চাইলে পারতেন না যোগী আদিত্যনাথের মতো বুলডোজারের রাজনীতি করতে, তিনি করেননি। তিনি পারতেন না মিথ্যে কেস দিতে, তিনি একজনকেও দেননি। পুলিশ পারতো না পিটিয়ে চামড়া গুটিয়ে দিতে, একজনকেও দেয়নি। পুলিশ মার খেয়েছে, পুলিশ রক্তাক্ত হয়েছে, পুলিশ চোখ হারিয়েছে, পুলিশ হাত হারিয়েছে, কোথাও একটা পরিবারের সম্ভ্রমটাও হারিয়েছে। কিন্তু পুলিশ পাল্টা দেয়নি, রাজ্য পাল্টা দেয়নি, স্টেট পাল্টা দেয়নি, রাষ্ট্রশক্তি পাল্টা দেয়নি, বাংলা পাল্টা দেয়নি। আমরা দেব পাল্টা। কিভাবে? বেআইনি ভাবে না। এই যে বললাম সার্চ পার্টি, ওদেরকে খুঁজবো। কলকাতা পুলিশ রক্তাক্ত হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ রক্তাক্ত হয়েছে, সেখানে গিয়ে কেউ হাহারিয়াক দিয়েছে, কেউ কটূক্তি করেছে, খুঁজে বার করব, ফেসবুকে জনপ্রিয় করে দেব। দেখুন না টোটকা কাজে লাগে কিনা। অনিন্দ চৌধুরী কথা দিচ্ছে আপনাদের, এর বিনিময়ে তো টাকা নিচ্ছি না, তাহলে বলতাম কাজ না হলে টাকা ফেরত। বলছি কাজ না হলে কথা ফেরত, মেনে নেব যে আমার দ্বারা হয় না। আপনি দেখছেন নবান্ন অভিযান হচ্ছে, বাংলা বন্ধ হচ্ছে না, তাও হচ্ছে, সব হচ্ছে। কোন একটা দাড়িওয়ালা, একটা ভাড়াটে লুম্পেন, নিজের ঠকবাজি লুকোনোর জন্য ধর্মীয় বসন পরে এসেছিল, সেই লুম্পেনটাকে লোকে গুমনামি বাবাও বানিয়ে দিচ্ছে। এমন লুম্পেন, ও দেখবেন সাদা রঙের এরম বড় দাড়ি, এরম করে পুলিশকে দেখাচ্ছে, শোন লুম্পেন তোকে বলি, তোর নাকি পরিবারে কে মেয়র ছিল, কে কি ছিল, কবে প্রাগৈতিহাসিক যুগে, তোকে বলি লুম্পেন শোন। এই যে হাতে এরম দেখাচ্ছিলিস চুড়ি, ওই চুড়িটা তোর মায়ের হাতেও ছিল, তাই তুই এই পৃথিবীর আলোটা দেখেছিস। হাতে চুড়ি পরাটা কোনো উইকনেস নয়, কোনো দুর্বলতা নয়। হাতে চুড়ি পরাটা, হাতে চুড়ি মা দুর্গারও থাকে, মা কালীরও থাকে।
নারী শক্তির প্রতীক, তাই ওই হাতের যে চুড়িটা দেখিয়ে তুই দেখাচ্ছিলিস ওটাও শক্তির প্রতীক। আসলে তুই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম ঠুকছিলিস দাঁড়িয়ে, বুঝলি? লুম্পেন। গেরুয়া বসন পরে আর সাদা লম্বা দাড়ি রাখলে আর গলায় রুদ্রাক্ষর মালা পরলেই তোর লুম্পেন বাজি লুকোতে পারবি না, তুই এটা লুম্পেন। তুই তোর হাতের অভিব্যক্তিতে অঙ্গভঙ্গিতে সর্বস্তরের সমস্ত নারীকে তুই অপমান করেছিস লুম্পেন। দেখুন এই সব কিছু হচ্ছে, কি হচ্ছে না বলুন তো? একজন কেউ, এদের মধ্যে কেউ আমার ওই বোনটার কথা আর বলছে না, কেউ বলছে না। হিন্দিতে জানেন ভূতের পডকাস্ট হচ্ছে, কি ভূত জানেন? আমার ওই বোনটার, কোট আনকোট বলছি, খারাপ লাগছে, ওই আমার ওই বোনটার ভূত নাকি তাড়া করে বেড়াচ্ছে ওই হাসপাতালের ভেতরে। এই পডকাস্ট হচ্ছে হিন্দিতে, সারা দেশের লোক হ্যাঁ হ্যাঁ করে হাসছে দেখে। এবার আপনি বলুন তো এটা কার জন্য সম্ভব হলো? এটা সম্ভব হলো তাদের জন্য যারা ফেক নিউজগুলোকে বানালো আর ছড়ালো। কারা তারা? এই হারমাত জল্লাদ উন্মাদ, এই ফুরিয়ে যাওয়া সিপিএম বিজেপি। আপনি বলবেন রাজ্য সরকারের কঠোর হওয়া উচিত ছিল। আমি একটা একটা করে আবার আজকে বলবো। আমি বলছি আপনারা আমাকে 1 কোটি মঞ্চে 1 কোটি জায়গায় 1 কোটি বার জিজ্ঞেস করলে আমি 1 কোটি বারই আপনাদেরকে বলতে পারি। আমি বলছি আলাদা আলাদা আসবেন না, ওয়ান্স অ্যান্ড ফর এভার সবাই একসাথে আসুন তো। আমি বলছি আপনাদের যত সর্বোচ্চ গায়ক, নায়ক, প্রযোজক, পরিচালক, লেখক, সাহিত্যিক, নৃত্যশিল্পী, সর্বোচ্চ ভালো মানের যারা নাকি আপনাদের ভাষায়, আপনারা তো আবার আপনাদের সুরে সুর না মেলালে তার ট্যালেন্টটাকেও অ্যাকসেপ্ট করেন না, তাকে চটিচাটা বলে দেন। আমি বলছি আপনারা যাদেরকে মান্যতা দিচ্ছেন, মানে এই আপনারা বলতে সিপিএম বিজেপি যাদেরকে মান্যতা দিচ্ছেন, বেস্ট কোয়ালিটি যারা আছে তাদেরকে পাঠান না। আমি কথা বলবো, আমাকে কাউন্টার করে দেখা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অনেক দূরে, আমাকে কাউন্টার করে দেখা। আমি বলছি 1 ঘন্টা কেন, 10 মিনিট টিকবে না, 10টা মিনিট টিকবে না। আমি কথা দিতে পারি 10 মিনিটের মধ্যে আমার চটি চাটা বলে চলে যাবে। ওরা এই চাটার টেকনোলজিটা এইখান থেকেই জেনেছে, কারণ ওরা নিজেদের জীবনে যা যা করেছে সবটা চেটে খেটে নয়। তাই ওরা সামনের লোকটাকেও ওই চাটা দিয়েই অ্যানালাইজ করে। কেউ কোথাও কবিতা লিখেছে, সেই কবিতার মধ্যে প্রতিবাদ আছে, থাক। কেউ কোথাও কবিতা লিখেছে, গ্রাফিক্স করেছে, শালীনতার মাত্রা পেরিয়ে গেছে, স্ক্রিনশট পাঠান। যদি তাকে ফেসবুক ছাড়া না করেছি, আমার নাম অনিন্দ্য চৌধুরী না, ফেসবুক ছাড়া করে দেবো। যদি না একেবারে নির্লজ্জের বাটখারা হয়, নির্লজ্জের বাটখারা হলে সেটাই এস্টাবলিশ হবে, লোকে হ্যাঁ হ্যাঁ করবে তাকে দেখে। ফেসবুক ছাড়া করে দেবো। সেদিনকে ফোন করলাম, আপনারা শুনেছেন তো রেকর্ডিং, এক সাহিত্যিক, জানি না ভগবান জানে কিসের সাহিত্যিক, বলছে এটা তো আমি একটা গল্প লিখেছি। আবে তুই গল্প লিখেছিস তো বল না গল্প। আমার বোনটার ধর্ষণ হয়েছে, সেটা নিয়ে গল্প করার টাইম এটা? নির্বিঘ্ন যেটা বলে সেই কথা রাখে। আমাকে আপনারা কমেন্ট সেকশনে উত্তর দিন, আমি যে সার্চ পার্টির কথা বললাম আপনারা করতে পারবেন এটা? যখন করব তখন করব, ঠান লিয়া তো ঠান লিয়া। আমি বাইনারি বুঝি, ফ্র্যাকশন ডেসিমেল বুঝি না, আমি খোঁচাখুচি বুঝি না। যদি বাড়ি মারবো তো সেই বাড়ি মারবো যে বাড়িতে শুধরাবে। আমি ওই ঢিল মারবো, ভাঙচুর করবো, ওই আমি নেই, ওই প্রতিবাদে আমি নেই। শায়েস্তা যদি করব, আপাদ মস্তক আগাপাশতলা শায়েস্তা করব। কেউ কারোর গায়ে হাত দেবে না, কেউ কারোর পরিবারকে নোংরা কথা বলবে না, কেউ কাউকে নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক করবে না। কিন্তু রক্তাক্ত পুলিশের ছবিতে হাহারি অ্যাক্ট দেওয়া,
আর এই রাজ্যটাকে কলুষিত করা, সেখানে কটূক্তি করা, কোনো রক্তাক্ত পুলিশের ছবিতে কটূক্তি করা, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের কোনো পোস্টে কটূক্তি করা, যাকে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে, কোনো মহিলাকে নিয়ে কোনো রকমের পটেনশিয়াল রেপ থ্রেট দেওয়া, আপনাদেরকেই করতে হবে এর প্রতিবাদ। 8584040656 এটা আমার নম্বর, হোয়াটসঅ্যাপে পাঠান, দেখাবো ভেলকি। আমি খোঁচাখুচির প্রতিবাদ বুঝি না, আমি ভাঙচুরের প্রতিবাদ বুঝি না। বাড়ি মারবো, একটাই মারবো, সোজা ঠিক জায়গায় মারবো, ঠিক কাজটা হবে। আমার নাম অনিন্দ চৌধুরী। আর একটা কথা একদম শেষে, উত্তর 24 পরগনার বেলঘরিয়া অঞ্চল, কামারহাটি বিধানসভা, দীর্ঘদিন যাবৎ একটি নার্সিংহোম মানুষকে বোকা বানানোর জন্য নিজেদেরকে সুপার স্পেশালিটি বলে দাবি করে চালিয়ে যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, স্বাস্থ্য আইন অনুযায়ী সুপার স্পেশালিটির জন্য আলাদা ক্যাটাগরি আছে, তার জন্য আলাদা কিছু ধরনের কিছু নিয়ম মানতে হয়। আসলে এই নার্সিংহোমটি সুপার স্পেশালিটি নামাঙ্কিত হয়েছে লোকের মুখে ঘুরে ঘুরে। আমি ওদের নথি খতিয়ে দেখেছি, সেখানে ওদের আসল নামের মধ্যে সুপার স্পেশালিটি কথাটাই নেই, লিখেছে সুপার স্পেশালিস্ট। আমি বলছি এটা সুপার স্পেশালিস্ট কোন জিনিস আছে, এটা কোন সার্টিফিকেশন, কোন অ্যাক্রেডিশন, হোয়াট ইজ সুপার স্পেশালিস্ট? আমি স্বাস্থ্য বিষয়ক অ্যাক্রেডিশন যারা দেন তাদের কাছে জানতে চাই, হোয়াট ডু ইউ মিন বাই সুপার স্পেশালিস্ট? কি সুপার স্পেশালিস্ট মানে কি? সুপার স্পেশালিটির নাম ভারিয়ে মানুষকে বোকা বানিয়ে সুপার স্পেশালিস্ট। আচ্ছা, আরো বলছি, স্বাস্থ্যসাথী নেয় না এরা। এখানে স্বাস্থ্যসাথী যদি আপনাকে কাজ, ধরুন আপনার মোট স্বাস্থ্যসাথী থেকে কাটা যাবে ধরুন 1 লক্ষ টাকা, ও বলে আপনার 1 লক্ষ স্বাস্থ্যসাথী থেকে কাটছি, আপনি 50 আমায় ক্যাশ দিয়ে দিন। আপনি বুঝতে পারছেন লোকটার কি লাভ হলো, পেশেন্ট পার্টির কি লাভ হলো? যেটা 1 লাখ লাগতো সেটা 50 লাগছে, কারণ স্বাস্থ্যসাথীর টাকা তো তার ফেরত দিতে হচ্ছে না, ওটা তো মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে বলছি, উত্তর 24 পরগনায় বেলঘরিয়ায় অবস্থিত, রথতলা মোড় দিয়ে ঢুকে অবস্থিত 3 রাস্তার মোড়ে নার্সিংহোম। সেই ডাক্তারবাবু ওই নার্সিংহোম, ওই ডাক্তারবাবু বরানগর চত্বরে, বরানগর বিধানসভায় কান পাতলে কান রক্ত বেরিয়ে যাচ্ছে কান দিয়ে, সরজু নার্সিংহোম কেলেঙ্কারি, মেফেয়ার নার্সিংহোম, মেফেয়ারের নামটাকে এমনভাবে দেখিয়েছিল, ফ্রান্স থেকে একটা এনজিওকে নিয়ে এসেছিল। শুনুন, 9 দশকের গল্প বলি। ফ্রান্স থেকে একটা এনজিওকে নিয়ে এসে কিছু প্রভাবশালী তৎকালীন সিপিএম এর লোকদেরকে, মন্ত্রীদেরকে ডেকে খবরটা চাউর করে দিয়েছে যে এই মেফেয়ার নার্সিংহোমটা নাকি ফ্রান্সের ফান্ডিং এ চলছে, সব বিদেশি ব্যাপার স্যাপার ওখানে। ওই ডাক্তারবাবু আর তার স্ত্রী সরজু, মেফেয়ার, একের পর এক কেলেঙ্কারি। ডাক্তারবাবু, আপনার স্ত্রী অপারেশন টেবিলে যে প্রেগনেন্ট ভদ্র মহিলাকে প্যারালাইজ করে দিয়েছেন, সেই প্রেগনেন্ট ভদ্র মহিলা তিনিও একভাবে নির্যাতিতা, তিনিও কিন্তু জবাব চাইছেন, তিনিও কিন্তু উত্তর চাইছেন, তিনিও বিচার চাইছেন। প্রতিনিয়ত ডাক্তারবাবু ফেক নিউজ ফেসবুকে দেখবেন এরকম ভাবে কথা বলে, আমার কাছে আজকে দুজন এসেছিল, এরকম করে কথা বলে সারাক্ষণ। আমি তাকে বললাম, আপনার এটা কিন্তু আপনার সমস্যা না, এটা আরো অনেকেই সমস্যা। ছাবলামি হচ্ছে।
ওর কাছে এসে নাকি লোকে বলছে আমি রাতে ঘুমোতে পারছি না, আর ও তার ওষুধ বলছে আপনাকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। মেডিকেল প্রফেশনটা কি ছ্যাবলামি রয়ে গেল? মেডিকেল প্রফেশনের এথিক্সটা কি এখন আলিমুদ্দিন সেট করবে? স্বাস্থ্য ভবনটা কি নাট্য ভবন বানিয়ে ফেলছেন? ওই ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন, আর মুখ্যমন্ত্রীকে আমি বলছি করজোরে, এই সব স্বাস্থ্য ব্যবসায়ীদের দিদি আপনি এদেরকে চিহ্নিত করুন। এরা দিনের পর দিন স্বাস্থ্যটাকে এত নোংরা, ব্যবসা করুক না, ব্যবসাই তো করবে, ব্যবসা খারাপ নয়, কিন্তু দিনের পর দিন এত নোংরামির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে, এত নোংরামির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে, সহ্য করা যায় না। যে মানুষগুলো প্রতারিত প্রতিনিয়ত হচ্ছে, আমি নিজে গিয়েছি ওই হাসপাতালে চেক করতে কেমন ভাবে হয়। আমি কি বলেছিলাম জানেন? আমার কাছে প্রেসক্রিপশন আছে। ও ডাক্তারবাবু, আপনার আপনার হাসপাতালে বসা ডাক্তারের প্রেসক্রিপশন আছে, শুনছেন? আপনি শুনছেন? এটা নিয়ে রাত্রিবেলা লাইভ করবেন। আমি গিয়ে বলেছি আমার কার্ডিয়াক সমস্যা, এর আগে আমার স্ট্রোক হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, অসম্ভব বুক ধরফর করছে, শরীর খারাপ লাগছে। সে ডাক্তার আমাকে 15 মিনিট কথা বলেছে আমার সঙ্গে, দামি দামি টেস্টের কথা বলেছে, কিন্তু একবারের জন্য আমার প্রেশারটা মাপেনি। ও ডাক্তারবাবু, চিটিংবাজ। হারমাদ, চিটিংবাজ ডাক্তার সেজেছে এসে। বছর ঘোরেনি বিজেপিকে ধরে ওই হাসপাতাল বিক্রি, ওই নার্সিংহোম বিক্রির চেষ্টা করছিল, 100 কোটি টাকা কোট করেছিল। আরে চেনো আমাকে, আমার নাম অনিন্দ চৌধুরী। যারা বাংলাটাকে ভালোবাসেন, এই মাটিটার দিকে তাকালে, এই মাটিটাকে ভ্যান্ডালাইজ করতে যাদের ইচ্ছে আসে না, যাদের মনে হয় এই মাটিটাকে প্রণাম করি, আমি সেই মানুষদেরকে বলছি প্রতিবাদ করুন। এবার পাল্টা দেওয়ার সময় হয়েছে। অনেক বাড়াবাড়ি হয়েছে, এবার বাড়াবাড়ি হচ্ছে। প্রতিটা ধর্ষকের ফাঁসি হবে, পাশাপাশি বাংলা দ্রোহীদেরও বিচার হবে। একটা ভিডিও ইচ্ছে ছিল না দেখানোর। যে দিদিভাই এই ভিডিওটিতে নিগৃহীতা হচ্ছেন, আমি জানি না, আমি তার পরিচয়টা আমাকে প্রকাশ করতে হচ্ছে। আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি, বাট আই গেস আমাকে ক্ষমা করবেন। সেই পুলিশ দিদিভাই, আপনি নিগৃহীতা হয়েছিলেন সেই দিন, সেই মুহূর্তে, ক্ষমা করবেন। এই ভিডিওটা আমাকে চালাতে হচ্ছে। বাংলার মানুষ একটু দেখুন তো, ভালো করে দেখুন, চিনতে পারেন নিগ্রহকারীদেরকে দিয়ে আমাদের এক নারী পুলিশ কর্মীর নিগ্রহ আর একজন মহিলা করাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিগ্রহকারীদের হাতগুলো খেয়াল করবেন, লজ্জায় মাথা হেট হয়ে যায়। দেখুন, আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার। পুলিশ দিদিভাইকে দেখুন, সাদা পোশাকে পুলিশ দিদিভাইকে দেখুন। পুলিশ দিদিভাইকে খেয়াল করুন আপনারা, স্ক্রিনের বাদিকে মধ্যবর্তী জায়গায়।
খেয়াল করবেন পুলিশ দিদিভাইকে কেমন করে বার করা হবে। আরেকবার দেখাবো। এই ভিডিওর প্রথম 15টা সেকেন্ডই ভাইটাল। আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি আপনাদের জন্য। আচ্ছা, এই হচ্ছেন ওই পুলিশ দিদিভাই, এই যে ইনি, ঠিক আছে? ব্রাইটনেস সম্ভবত বেশি হয়ে যাচ্ছে, আমি আরেকবার চেষ্টা করছি। সুতরাং বুঝতে না পেরে থাকলে হোয়াটসঅ্যাপ করবেন, পাঠিয়ে দেবো ভিডিওটা, এটা প্রকাশ করার যোগ্য না। সুতরাং একজন মহিলা, তার কি দোষ? তিনি প্রশাসনের অংশ, তিনি পুলিশ কর্মী। ঠিক সেই কারণে যত্রতত্র তাকে স্পর্শ করা যায়, টানা হেঁচড়া করা যায়, নিগ্রহ করা যায়। এটা শ্লীলতাহানি নয়। একজন রাজনৈতিক ব্যক্তিত্বহীন ব্যক্তিত্ব শুধু ফান্ডাবাজি আর ঝান্ডাবাজির রাজনীতি করে, চিন্তা করতে পারেন কতটা নোংরা। মানে এদের একটাই ক্লিয়ার বক্তব্য, আপনি ফাঁসি চাইলে আপনি চটি চাটা, আপনি অযথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ না চাইলে আপনি চটি চাটা, নির্যাতিতার হকের কথা বললে আপনি চটি চাটা, ধর্ষকের বিরুদ্ধে ফাঁসির বিল পাশ হওয়ার কথা স্বাগত জানালে আপনি চটি চাটা। সারা দেশ, সারা বিশ্ব, এই রাজ্য, এই শহর, সর্বস্তরের ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠলে আপনি চটি চাটা। আপনি শুধু একটা কথা বললে চটি চাটা নন, সেটা হচ্ছে নির্যাতিতা গোল্লায় যাক, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আপনাকে শুধু এটা বলতে হবে বা এটা বলা হচ্ছে, সেই বিজ্ঞাপনটাতে আপনাকে সামিল থাকতে হবে, তাহলে একমাত্র আপনি প্রতিবাদী। আপনাকে সিপিএম বা বিজেপিটা করতে হবে, তাহলে আপনি মহিলা পুলিশ কর্মীদেরকে এরমভাবে নোংরাভাবে স্পর্শ করতে পারবেন, শ্লীলতাহানি করতে পারবেন। সেটা আপনার সমাজের জন্য লড়াই হিসেবে নামাঙ্কিত হবে। না হলে আপনি পোটেনশিয়াল রেপিস্ট। কে কোথায় কেন চুপ করে আছে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার করজোরে শুধু বাংলার কাছে একটাই অনুরোধ, আজকে থেকে আমরা সার্চ পার্টি চালাবো। আমরা বিরক্ত করব, আমরা খুব বিরক্ত করব। সেই তাদের বিরক্ত করব যাদের সোকল্ড লড়াইটা কোনোদিন নির্যাতিতার পক্ষে বা ধর্ষকের বিপক্ষে ছিলই না, যাদের সোকল্ড লড়াইটা ওয়াজ অনলি কিছু মিম বানানোর জন্য, কিছু রিলস বানানোর জন্য। সেই রিলসগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নোংরা রিলস, এবং কিছু নোংরা রাজনীতি করার জন্য। এদের বিরুদ্ধে আজকে থেকে আমরা মাঠে নামলাম অফিসিয়ালি। এরা যাক, যদি এদের কোথাও গিয়ে আমাদের বিরুদ্ধে বলতে হয় বলুক, আমরাও আমাদের মতো করে আইনটাকে জানি। উই উইল ফাইট টিল দি এন্ড। আবারও বলছি, অন্য এপিসোডগুলোর মতো এই এপিসোডটা শেয়ার করার কথা আমি আপনাদেরকে বলবো না, এটা আপনাদের ইচ্ছে। কিন্তু যা বললাম, যে ফ্যাক্টস আপনাদেরকে তুলে দিলাম, সবটা সেই সমস্ত মানুষকে বলুন যারা আজও বিনা কারণে কলকাতা পুলিশকে দোষী করছে, রাজ্যকে দোষী করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী করছে। সেই তাদেরকে দোষী করছে যারা 22 ঘন্টার মধ্যে অপরাধীকে ধরে ফেললো এবং প্রমাণটা সুপ্রিম কোর্টে। সেই প্রমাণ নিশ্চয়ই গ্রাহ্য হয়েছে বলেই আজকেও সেই অপরাধী গরাদের পেছনে আছে। অথচ এই ব্যক্তিগুলো, এই লোকগুলো, এই সমষ্টিরা
তাদেরকে ভীষণভাবে বুক দিয়ে আগলে রাখছে, যারা নাকি এই গোটা তদন্ত প্রক্রিয়াটাকে আস্তে আস্তে খুন ধর্ষণ থেকে সরিয়ে দুর্নীতির তদন্তে পরিণত করে আসলে ধর্ষককে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রশ্ন তুলতে হবে ঠিক জায়গায়, সঠিকভাবে। রাজনীতির ঊর্ধ্বে উঠেই ভাবুন, এ বাংলা আমার বাংলা, এ বাংলা আপনার বাংলা। হ্যাঁ, আমরা জানি আমাদের বাড়িতে মেয়েরা আছে, আপনারা কতবার ধর্ষণের হুমকি দেবেন, আমাদের সেই অকাতটা আছে। আমরা চরম কটূক্তি সহ্য করেও, ধর্ষণের হুমকি সহ্য করেও আমরা কিন্তু লড়ে যাব, আর আমরা শেষ দেখে ছাড়ব। ধর্ষকের ফাঁসি চাই। 10 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী বিল পাস করছেন বাংলার বিধানসভায়, এবং সমস্ত জায়গায় যত বাংলাদ্রোহীরা পুলিশকে আক্রমণ করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এবং এই গোটা আমার বোনটার ম্যাটারটাকে নিয়ে, এই নোংরা নির্যাতন, এই খুন ধর্ষণকে নিয়ে যারা নোংরা রাজনীতি করার চেষ্টা করেছে, তাদের সকলের বিচার হবে, হবে মানে হবে।